আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। এই বিষয়ে আমাদের সাথে সরাসরি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমাদেরকে জানাবেন যে হতাহতের বর্তমান পরিস্থিতি কি এবং সেখানকার বর্তমান কি চিত্র আমাদেরকে জানান। তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো তুরাগ নদীর তীরে, অর্থাৎ বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই ময়দানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে গত রাত্রে কিন্তু ৩টার সময় একটি এখানে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের মধ্যে হলো ছাত অনুসারী আর হলো জুবায়ের অনুসারী, তাদের মধ্যে সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হয়েছে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে ব্রিফিং দিয়েছেন এখন ছাত অনুসারী, তাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু সাংবাদিকদের কাছে ব্রিফ দিয়েছেন। তারা বলছেন যে তাদের কিন্তু অতর্কিত তাদের উপরে জুড়ে ইজতেমার মধ্যে আসা যে লোকজন ছিল তাদের উপর অতর্কিত হামলা করেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়ে বিভিন্ন হসপিটালে কিন্তু তারা ভর্তি রয়েছেন। আপনারা জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু কয়েক বছর ধরেই কিন্তু টান টান একটি উত্তেজনা বিরাজ করছে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু আপনার এই ঘটনা কেন্দ্র করে যানজট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু সে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমরা যেখানটায় রয়েছি ইজতেমা ময়দানের ঠিক মাঝখানে এখন বিদেশি যে মেহমানখানা, এখানে কিন্তু আপনার সাদ অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফ করছেন সাংবাদিকদের সাথে এবং বিভিন্নভাবে কিন্তু তারা যে কালকের ঘটনায় ৩ জন মারা গেছে সে বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং আপনি ৩ জন কিন্তু হামলায় কিন্তু মারা গেছেন, এরকমটাই কিন্তু তারা বলতেছেন। তো এখানে কিন্তু ব্রিফ করেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তারা উত্তর দিয়েছেন। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরেই কিন্তু এই ইজতেমাকে ঘিরে কিন্তু একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এবং আজকে তার ধারাবাহিকতায় এখানে কিন্তু সকালে কামারপাড়া এলাকায় অর্থাৎ রাতের ৩টার সময় কিন্তু এই হামলার ঘটনা শিকার হয়েছে এবং এই হামলায় কিন্তু ৩ জন নিহত হয়েছেন এবং এমনটাই কিন্তু দাবি করেছেন এখানে যে ব্রিফ করেছেন, যে সংবাদ সম্মেলন বা ব্রিফ করেছেন সে ওই জায়গা থেকে কিন্তু এরকমটাই কিন্তু বলেছেন। তো আমার পিছনে এখনো তারা রয়েছেন এবং তারা কিন্তু যেটা জানিয়েছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন এবং আসার পথে কিন্তু তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তো সেই হামলা কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশে কিন্তু বিষয়টি ৩ জন যে মারা গেছেন সেটা কিন্তু নিশ্চিত করেছেন। তো এই ঘটনায় কিন্তু আশপাশের এলাকা অর্থাৎ ইজতেমা ময়দান এবং আশপাশে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এখনো কিন্তু যে সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু এখন আপনার তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইজতেমা ঘিরে কিন্তু তারা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে যাতে পরবর্তী সময়ে আর কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটতে না পারে। তো আপনি জানেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবকিছু ইজতেমা ময়দানের চারপাশে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু এই পরিবেশটি কিন্তু গভীরভাবে তারা পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে সবকিছু বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু একটি কঠিন নিরাপত্তার মধ্যে কিন্তু ইজতেমা ময়দান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছেন। তো আমরা যেটা জানতে পেরেছি এখান থেকেই কিন্তু বলা হয়েছে এবং আপনারা জানেন যে জুর ইজতেমার জন্য কিন্তু অবস্থান এখনো মাঠের মধ্যে রয়েছেন মুসল্লিরা, তারা কিন্তু এখানে মুসল্লিরা অবস্থান করছেন এবং গাজীপুরের যে টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু হাজার হাজার মুসল্লি যারা রয়েছেন তারা সামিয়ানার নিচে কিন্তু অবস্থান করছেন। তবে এটাকে সাধারণ যে মানুষ রয়েছে মানে এটাকে দুঃখ প্রকাশ করেছেন যে এইরকম ঘটনা মানে জন্য তারা দুঃখ প্রকাশ করছেন যে এইরকম ঘটনা আমরা কখনোই আশা করিনি, যে মানে সরকারের কাছে স্থায়ী একটা সমাধান চাচ্ছেন। এখানে যারা সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটি একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নজরুল। ইজতেমা মাঠ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নজরুল। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে এক শিশুসহ 2 শিক্ষার্থী নিহত, আহত অন্তত 3 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং হতাহতদের বর্তমান পরিস্থিতি কি সেগুলো আমাদেরকে জানাবেন।
তো আপনাকে বলে রাখি, গতকাল কিন্তু বিজয় দিবস উপলক্ষে স্থানীয় জিয়া স্মৃতি সংসদ কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই আয়োজন কিন্তু চলছিল মল্লিকপুর গরুর হাটে। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মঞ্চ সাজানো রয়েছিল, সেই মঞ্চ কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে এবং তার যে উত্তর পাশ আছে সেই উত্তর পাশে যে মাছ বাজার আছে সেই মাছ বাজারে কিন্তু এ রাতে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন কি গত 15 দিন আগে কিন্তু মল্লিকপুর এবং খলসি বাজার দুই দুই এলাকার ব্যবসায়ী তারা কিন্তু মূলত পিয়ারার ব্যবসা করে। পিয়ারার ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু পল্লী বাধা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে কালকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কিন্তু ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন, একজন মাসুদ রানা এবং আরেকজন রায়হান। আপনাকে বলে রাখি কি রায়হান কিন্তু মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র 5ম শ্রেণী পরীক্ষা তিনি দিয়েছেন এবং রায়হান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। আপনাকে আরেকটু বলে রাখি রায়হান কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। স্থানীয়রা যেটা বলছেন কি যে কালকে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলছিল, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষ হঠাৎ করে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রায়হান এবং মাসুদ কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং এ ঘটনাতে আহত হয় আরো দুজন। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে ধারালো অস্ত্র এতটাই ধারালো ছিল যে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু মৃত্যু হয়েছে এবং যে 3জন আহত হয়েছে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্ব। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাত থেকে কিন্তু পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা বিভিন্ন এই যে মল্লিকপুর এলাকায় এবং খলসি এলাকাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা সম্পর্কে চাচা ভাতিজা হয় যারা নাকি এই সম্পর্কে এই সংঘর্ষের সাথে জড়িত ছিল। তবে ঘটনা এখন পর্যন্ত থানাতে মামলা হয়নি। মামলা হলে অন্যান্য যারা আসামি আছে তাদেরকে তদন্ত সাপেক্ষে তারা আইনের আওতায় আনবে। আপনাকে বলে রাখি এখন কিন্তু রায়হান এবং মাসুদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। এই মর্গে থেকে তাদের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষ হলে কিন্তু মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারপরে কিন্তু এই মরদেহ এই গ্রামে নিয়ে এসে কিন্তু দাফন করা হবে। তো আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি, সকাল থেকে কিন্তু থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছিল। কিছুক্ষণ আগে কিন্তু স্থানীয় লোকজন দূর দূরান্ত থেকে আসছেন এই স্পটটি দেখতে এবং ঘটনা সম্পর্কে জানার তারা চেষ্টা করছেন আসলে কি কারণে অনাকাঙ্ক্ষিত এত বড় একটি ঘটনা ঘটে গেল যে দুইজন তাজা প্রাণ কিন্তু এক রাতেই সংঘর্ষে চলে গেল এবং আরো 3জন আহত হলো। তারা কিন্তু বিষয়টি কিন্তু কুলিয়ে ওঠার চেষ্টা করছে, তারা কিন্তু ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করছে। তবে এখানে আমরা এসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। তারা বলছে যে বিভিন্ন স্থানে অভিযান চলছে, যারা অপরাধী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তারা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন। তবে এই ঘটনাকে কিন্তু একটি পক্ষ রং মাখানোর চেষ্টা করছে, তারা এক একজন এক এক ভাবে কিন্তু বিষয়টিকে উপস্থাপন করছে। কিন্তু নিহতের পরিবারের স্বজনরাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন কি বড়ই বাগানের যে বড়ই পেয়ারা বাগানে পলি বাধাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা বিরাজ করছিল। এই উত্তেজনায় কিন্তু কালকে কিন্তু দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে যে এই অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে আমরা সকাল থেকে এসে কিন্তু এখানে দেখতে পাইনি। তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম আসলে কি ঘটনা ঘটেছিল বা তাদের আয়োজনটা কি ছিল, তাদের সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করি, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। জি তোহা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে 2 খুনের বিস্তারিত তথ্য। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। লালমনিরহাটে শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া, সেই সঙ্গে রয়েছে বোতলজাত ভোজ্য তেলের সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। তো লালমনিরহাটে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে শীতকালীন সবজির বাজারে আসলে স্বস্তি ফিরেছে। তবে এখনো মাছ এবং মাংসের বাজারে স্বস্তি মেলেনি। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য কিন্তু এখনো সবজির বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের সকল ধরনের পণ্যের ক্ষেত্রে কিন্তু আসলে এখনো আসেনি। এছাড়া আরেকটি তথ্য জানাতে চাই, তো গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাটের বাজারগুলো ঘুরে দেখেছি সয়াবিনের যে বোতলজাত তেল রয়েছে সেটি কিন্তু চাহিদা মতো মিলছে না। দাম না বাড়লেও দোকানদাররা যেটি
সভাপতি বলছেন যে কোম্পানির পক্ষ থেকে কিন্তু দোকানদারদের চাহিদা মতো তেলগুলো আসলে না দেওয়ার কারণেই এই সংকটের আসলে দেখা দিয়েছে। একটু বাজার ঘুরে দেখাতে হয়, আজকে কিন্তু এই সবজির বাজার লালমনিরহাটের সেনামতি হকার্স মার্কেট, গোশালা বাজার সহ বিভিন্ন বাজারে খবর নিয়ে দেখেছি। শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি 25 টাকা, ফুলকপি 30 টাকা, বেগুন 30 টাকা, লাউ সাইজ অনুসারে 20 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে সকল সবজির ক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কমেছে, তবে এখনো মাছ মাংসের দাম কিন্তু আসলে তুলনামূলকভাবে বেশি। বর্তমানে রুই মাছ বাজারে 250 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং গরুর মাংস 650 টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও এই যে সয়াবিন তেলের যে সংকট দেখা দিয়েছে, এটি কিন্তু সময়ের সাথে সাথে আরো দীর্ঘ হবে বলে আমার ধারণা করেছেন যে ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে কোম্পানিকে একাধিকবার বলার পরেও কোম্পানি কিন্তু দোকানদারদের চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল আসলে দিতে পারছেন না। বোতলের দাম না বাড়লেও ক্রেতারা কিন্তু চাইলেই 1 লিটার বা 2 লিটারের উপরে এই সয়াবিন তেল ক্রয় করতে পারছেন না। ভোক্তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণে সয়াবিন তেল থেকে শুরু করে সকল ধরনের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কিন্তু আসলে নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। এই ছিল লালমনিরহাট থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। তোয়া। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। সরবরাহ বাড়ায় বগুড়ার বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়ন্ত পোদ্দার। শস্যে ভরা পাউড়ে ঘেরা মাগুরা জেলা। এই জেলা একটি শস্য প্রধান এলাকা, এখানে কৃষি প্রধান জেলা। এই জেলা এবার শীতকালীন মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সবজির আবাদ হয়েছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে রয়েছে এটা মাগুরার একতা বড় কাঁচা বাজার। এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আমদানি হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন যে সবজি আমদানি হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু হয়েছে। এখানে ফুলকপি, পাতাকপি, লাউ, সিম, মূলা এবং টমেটো সহ বিভিন্ন অনেক রকমের যে সবজির আমদানি রয়েছে সেটা কিন্তু কৃষকরা মাঠ থেকে তুলে নিয়ে কিন্তু এই আড়তে নিয়ে আসছেন। এখান থেকে কিন্তু মাগুরার 4 উপজেলাতে কিন্তু এই শীতকালীন সবজির যে চাহিদা রয়েছে এবং বেচাকেনা হয়ে থাকে কিন্তু এই একতা কাঁচা বাজার থেকে। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে এখানে ফুলকপি কিন্তু 30 টাকা থেকে 35 টাকা এবং মূলা কিন্তু 25 টাকা থেকে 30 টাকা কেজি দরের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তবে পাতাকপি কিন্তু বিক্রি হচ্ছে। তবে নতুন আলু যদি আলুর কথা বলি, এখানে নতুন আলু কিন্তু 70 টাকা থেকে 80 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে, এমনটা বলছিলেন খুচরা পাইকারি ব্যবসায়ীরা। তবে এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণে এবছর শীতকালীন যে সবজির আবাদ উৎপাদন হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে। কৃষকরা কিন্তু ঝড় বৃষ্টি কাটিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের উপেক্ষা করে কিন্তু তারা প্রচুর পরিমাণে সবজির উৎপাদন করেছে এবং সেটা কিন্তু মাগুরার এই একতা কাঁচা বাজারে নিয়ে আসছে। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে ব্যাপক ব্যবসায়ীরা কিন্তু তারা এখান থেকে বেচা বিক্রি করছেন এবং এখানে লাউ কিন্তু আকার এবং আকৃতিতে কিন্তু বিক্রি হচ্ছে এবং একটা লাউ কিন্তু 50 টাকা থেকে 60 টাকা দরে কিন্তু বিক্রি করছে। তবে পালং শাকের আমদানি বেশি হওয়াতে কিন্তু এখানে পালং শাক রয়েছে, যেটা সবুজ শাক রয়েছে, সেগুলোর কিন্তু দামটা অনেকটা কম রয়েছে। তবে নতুন যে পেঁয়াজ রয়েছে সে পেঁয়াজ কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পুরাতন পেঁয়াজ কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে শীতকালীন সবজির যে চাহিদা রয়েছে সে চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে এবং এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজির যে কেনাকাটা রয়েছে তারা কিন্তু এই শীতকালীন সবজি কিন্তু তারা কিনছেন। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ শীতকালীন সবজির বাজারের খবর। দর্শক, আমরা জানছিলাম মাগুরার শীতকালীন সবজির বাজার দর সম্বন্ধে। এবার যাব ভোলাতে, এবং ভোলায় শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ক্রেতা বিক্রেতার এই বিষয়ে কি বলছেন জানাবেন। আজকের বাজারে নিত্যপণ্য কিনতে এসে ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, তারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা আমাদেরকে বলছিলেন যে আজকের বাজারে হচ্ছে শীতকালীন যে সবজি সেটির দাম তারা বলছিলেন যে মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে আলুর বাজারে এখনো অস্থিরতা, একই সাথে সয়াবিন তেলের বাজারে সবচেয়ে বেশি
অস্থিরতা কিন্তু চলছে। সয়াবিনের বাজারে আমরা দেখেছি যে আসলে খোলা যে তেল রয়েছে সেটি 185 থেকে 190 টাকা বিক্রি হলো। বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু মিলছে না। দোকান থেকে দোকানে ঘুরছেন ক্রেতারা, কিন্তু সয়াবিন তেল কিন্তু তারা পাচ্ছেন না। এবং একই সাথে যে আলুর বাজারে যে পরিস্থিতি, নতুন আলুর কিন্তু এসেছে বলার বাজারে, তবে সেই আলুর দাম চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা। তবে কিছুটা কমেছে কিন্তু পুরাতন আলুর দাম, সেই আলু কিন্তু 60 টাকা কমেছে। তবে ক্রেতারা বলছিলেন যে এই সময়টায় আসলে যেহেতু আলু বাজারে এসেছে, তো সেই হিসেবে আলুর দাম অনেকটা কম থাকার কথা, কিন্তু সেটিও বলা যায় অনেকটাই চড়া। এবং আমরা ঘুরেছি মাছের বাজারে, মাংসের বাজারে, আমরা দেখেছি যে মাংসের বাজারের যে দরদাম সেটি স্থিতিশীল রয়েছে, তবে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া। বিশেষ করে ইলিশ মাছ, কই মাছ এবং চিংড়ি মাছ সহ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দাম খুবই চড়া। ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে, এবং চিংড়ি মাছ সেটি 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং একই সাথে যে কই মাছ রয়েছে দেশীয়, সেগুলো কিন্তু 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে, রুই এবং কাতাল মাছ, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে 500 টাকার উপরে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। এই যখন অবস্থা, আমরা কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা বলছিলেন যে তারা নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে তাদের যে নিয়মিত যে মনিটরিং সেটি চলছে। তো এ ছিল আমার কাছে তো আজকের বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। আমরা তো ক্লাসমেট, আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করি। আমি আসলে এক্সপেক্ট করি আমরা তো ক্লাসমেট, আমরা ছোটবেলা থেকে একই সেদিন কি আমরা তো ক্লাসমেট, আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করি। আমি আসলে এক্সপেক্ট করি যে ও আসলে ভালো একটা কিছু প্রোগ্রাম করবে। সে আমাকে কখনোই এটা বলে নাই যে তোমার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। স্ক্রিনে যত কষ্ট দেখা যায় আসলে রিয়েল লাইফে এরকম না। যতদিন আমরা সৎ, কাউকে ভয় পাওয়ার আসলে কিছু নেই। লালমনিরহাট, ভোলা লালমনিরহাট, লালমনি হ্যালো, হ্যালো, সাউন্ড হ্যালো।
পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানের পরেও দখলমুক্ত হয়নি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাত দখল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখনো দখলমুক্ত না হওয়ার কারণ কি? মানিকগঞ্জ জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় যে ফুটপাত দখল করে কিন্তু অনেক ব্যবসায়ী দোকানপাট গড়ে তুলেছেন। পুলিশ প্রশাসন, যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু এই 3 বার অভিযান চালিয়ে এই দোকানপাট উচ্ছেদ করলেও কিন্তু পুনরায় কিন্তু আবার এই দোকানপাট বসে কিন্তু ফুটপাত দখল করেছে, যে কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে দেশে পট পরিবর্তনের আগে আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের উৎকোচের মাধ্যমে এই দোকানপাট বসেছিল, তারা অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করেছে। কিন্তু পরবর্তীতে আবার কিন্তু কিছু যেটা আমরা জানতে পেরেছি যে এই দোকানপাট মালিকদের সাথে কথা বলে এবং পথচারী এবং এলাকাবাসীদের সাথে কথা বলে যে বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে তারা লিয়াজু করে কিন্তু আবার তারা এই ফুটপাত দখল করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পেতেছেন, যে কারণে পথচারীদের কিন্তু হাঁটা চলা কষ্ট হচ্ছে এবং তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো পুলিশ প্রশাসন যেটি বলছেন যে এই পুনরায় আবার তারা অভিযান চালিয়ে এই দোকানপাটগুলো উচ্ছেদ করার জন্য তারা ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। এবং পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছেন যে পৌর প্রশাসক, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সানজিদা রহমান, তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে একাধিকবার অবহিত করা হয়েছে এবং তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা বসছেন, তারা অচিরেই কিন্তু অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে ফুটপাত দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং জনগণের যে ভোগান্তি তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। সাভারে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৈরথ্য বেড়েই চলেছে। এ নিয়ে আরো জানবো দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, এই অটোরিকশার দৈরথ্য নিরসনের প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন? এ বিষয়ে কি আছে বিস্তারিত আপনার কাছে জানাবেন। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার যা মহাসড়কের যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, আমি এখন যদি এই চিত্রটি আপনাকে দেখাই যে মহাসড়ক দিয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, এবং এই যে অটোরিকশাগুলো এগুলো এত পরিমাণে এখন এই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে যে কারণে কিন্তু প্রতিনিয়তই এখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এই লাইভটি যখন দিতে আসি তখনও কিন্তু একটি দুর্ঘটনা কবলে পড়ে এইখানে একজন মোটরসাইকেল আরোহী, তিনি কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে এই অটোরিকশার ধাক্কায়। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু অবাধ বিচরণ, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে তেমন কোনো ধরনের চেকপোস্ট নেই, যারা এই যে অবাধে যেই অটোরিকশাগুলো চলছে এগুলোকে নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ নেবেন। আমরা যদি আপনাদেরকে একটু বলি, যেহেতু সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, এখানে যারা কর্মজীবী মানুষ আছেন সেই সমস্ত মানুষ স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে কিন্তু এই বাহনটি ব্যবহার করে থাকলেও এই বাহনটি যেহেতু এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সে কারণে কিন্তু প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। কিন্তু আমরা এই ব্যাপারে কিন্তু প্রশাসনের তেমন কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু পাড়া মহল্লায় থাকার কথা থাকলেও সেগুলো এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। আরেকটু যদি বলি যে আমরা এর আগে কথা বলেছিলাম যারা হাইওয়ে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশের সাথে তারা বলছে যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন, কিন্তু লোকবল সংকটের কারণে কিন্তু তারা তাদের পর্যাপ্ত পরিমাণে তাদের কার্যক্রমটি চালাতে পারছে না। তবে আগামীতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ছিল তো আমার কাছে অটোরিকশার খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। ফেনীতে ফুটপাত দখল হওয়ায় শহরে সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, যানজট নিরসনের প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কি জানাবেন? ধন্যবাদ তোয়া। শুরুতে আপনাকে বলে রাখি যে গত 3 মাসে ফেনীর সড়কগুলোতে আসলে বেশ কিছু অবৈধ যান চলাচলের সংখ্যা বেড়েছে, যার কারণে আসলে শহরের প্রতিটি সড়কে আসলে তীব্র যান সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মহিপাল এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা তারা আসলে
পুরো সড়কগুলো আসলে তাদের নিয়ন্ত্রণে রাখে। তারা সড়কের 3 ভাগের 2 ভাগই দখল করে আসলে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আসলে যানজট দীর্ঘ থেকে দীর্ঘ হয়। আপনাকে বলে রাখি যে শুধু এখানকার মহিপালের চিত্র নয়, আমরা দেখেছি শহরের রেলগেট, ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপালের যে দৃশ্য, এটি কিন্তু পুরো শহরটাই এরকমই আমরা দেখেছি। তবে এইসব যানজটের দৃশ্যগুলো কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। যান চলাচলের যাত্রীদের অভিযোগ, আসলে আমরা যেটি দেখেছি, যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত ট্রাফিক অভিযান করলেও নিয়ন্ত্রণে আসছে না সড়ক। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক অভিযান করা হলেও আসলে কোনোভাবে আসলে এইসব ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা এবং ফুটপাত কোনোভাবে তারা আসলে মানছে না। আপনাকে একটি বিষয় বলে রাখি, শহরের নির্ধারিত বাস ও সিএনজি অটোরিকশার স্টপেজ না থাকায় যত্রতত্র যাত্রী উঠানামা করে এবং সড়কে যান চলাচল বাধা বিঘ্ন হয় এবং মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এছাড়া আমরা এখানকার জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গত কয়েকদিনে ফেনী শহরের ট্রাফিক পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি এবং পৌরসভার মাধ্যমে আসলে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। এইসব অভিযানে প্রায় 5 শতাধিকেরও অধিক গাড়ির জরিমানা করা হয়েছে, যেটি প্রায় বলা চলে যে প্রায় 25 লক্ষ টাকারও অধিক কিন্তু জরিমানা করে কিন্তু সড়কের শৃঙ্খলা সেটি এখনো পর্যন্ত ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে এখানকার পৌরসভা প্রশাসক মোহাম্মদ বাতেমের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে পৌরসভায় পুলিশ বিভাগ, ছাত্র প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলন সহ আসলে যৌথ অভিযান করে এইসব ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সড়কের যে সকল বিশেষ করে ফুটপাত দখল করে রয়েছে, সেই সকল ফুটপাতের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান অব্যাহত থাকলে হয়তো সামনের দিনগুলিতে ট্রাফিকের যে ব্যবস্থা সেটি কিন্তু ফিরে আসবে এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে যে সকল অভিযান সেগুলো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। তো তোহা এ ছিল আমার কাছে যানজট নিয়ে সর্বশেষ তথ্য।